এই শোনো না গো, হ্যাঁ তোমাকেই বলছি, তোমার মিষ্টি হাতে মিষ্টি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না, প্লিজ প্লিজ করে দাও। নেই অদ্রি, যদি থাকতো তাহলে তুমি এতদিনে সবটা ঠিক করে নেওয়ার চেষ্টা করতে। আমি নিজের রাগ ইগো দূরে সরিয়ে তোমাকে বোঝার চেষ্টা করেছি, দায়িত্ব পালনের চেষ্টা করেছি, কিন্তু তুমি নিজের ইগো দূর করতে পারছো না। কিন্তু সেজন্য আমি তোমাকে সময় দিয়েছি, বাট তুমি সেই সময়টা কাজে লাগাতে নারাজ। এভাবে সম্পর্ক গড়ে ওঠে না অদ্রি। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা আশা করতে হয়। অপ্রত্যাশিত কুচ্ছ কথা শুনে অদ্রি ভ্রুকুটি কুঞ্চন করে ফেলল। আমি এসব কিছুই আশা করি না, সবাই নিজের মতো বাঁচতে চায়। ধ্রুব গাম্ভীর্যতা নিয়ে জবাব দেয়। নিজের মতো বাঁচতে কেউ মানা করেনি তোমাকে, কিন্তু তুমি যে ব্যাপারটা নিচ্ছ এটাকে নিজের মতো বাঁচা বলে না। যখন থেকে তুমি বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়েছ তখন থেকে তোমার সাথে আরও একটা জীবন জড়িয়ে গেছে। সেজন্য একা নিজের কথা ভাবলে চলবে না অদ্রি। আমি বিয়ে করতে চাইনি, কারণ ঝামেলাহীন জীবন পছন্দ করি, কিন্তু দিন দিন সব কিছু জটিল হয়ে উঠেছে। অদ্রি চকিতে তাকালো, বলল। আমি জটিলতা পছন্দ করি না। ধ্রুব প্রশস্ত ঠোঁটে হাসে বলে, তুমি জীবনে তোমার প্রিয়জনদের হারিয়েছো, যারা তোমার জীবনে সব কিছু ছিল। আমি জানি না এই অনুভূতিটা ঠিক কেমন, তবে এতটুকু হলেও বুঝতে পারি এটা খুবই মর্মান্তিক। সেজন্যই তুমি কারো কথায় আশ্বস্ত হতে পারছো না, কিন্তু মনে মনে যত্ন ভালোবাসা আশা করো, অথচ স্বীকার করতে চাও না নিজের জেদ বা ভয়ের কারণে। তবে তুমি চাও আর না চাও, আমি কখনোই তোমাকে ছাড়বো না। সত্য কথাগুলো বলে দেওয়ায় অদ্রিকে অপ্রতিভ দেখালো। কিয়ৎক্ষণ ঠোঁট কামড়ে বসে রইল। ধ্রুব আর কথা বাড়ালো না। কাবার থেকে কাপড় নিয়ে বেরিয়ে গেল সে। অদ্রি একরাশ কুণ্ঠা নিয়ে হতবিহ্বলভাবে ওর যাওয়া দেখল। ওর অনেক কিছু বলার ছিল, কিন্তু সেটা আর বলার হয়ে উঠল না। মনটা বেশ খুঁতখুত করতে লাগলো। ধ্রুবর কথাগুলো দিতে হলেও সত্য বটে। সে ঠিকই কারো কাছে যত্ন, মায়ার ভালোবাসা আশা করে, কিন্তু সেই কারোর জায়গাটায় কাউকে ভাবতে পারে না। বহুদিন পর অদ্রি চোখ বন্ধ করে নিজের মনের গভীরে খোঁজ চালায়। দেখতে চায় ওকে অজান্তেই জায়গা দখল করে আছে ওই বদ্ধ কুঠুরিতে। হঠাৎই ও চমকে উঠে চোখ তুলে তাকায় যাকে নিয়ে তার এত সমস্যা, সেই ধ্রুবর চেহারাটাই কেন ভেসে উঠল। অদ্রিকে ক্রমেই বিষণ্ণতা গ্রাস করলো। ওর নিজেকে একজন স্বার্থপর মেয়ে মনে হলো। ব্যালকনিতে গিয়ে ধ্রুবকে নিয়ে ভাবতে বসলো। শুধুমাত্র বৃষ্টি ভেজা এক দুপুর সেই মুহূর্তটা সাক্ষী হয়ে রইল। এরপর হাজারো ভাবনা চিন্তা, রাগ ইগোকে দূরে সরিয়ে অদ্রি ঠিক করলো নিজেকে স্বাভাবিক করার চেষ্টা একবার অন্তত করে দেখবে। বহু কষ্টে এই ভাবনাটা নিজের মনের মধ্যে গেঁথে এসে ক্ষান্ত হলো। শায়লা লিভিং রুমে বসে ফোনে কথা বলছিল বড় ভাই আইয়ুব আলীর সাথে। তখনই অদ্রিকে নিচে নামতে দেখলো। ওর চোখ মুখ গম্ভীর, যেন মেঘহীন আকাশে হঠাৎই কালো মেঘ জমাট বেঁধেছে। শায়লা ভাইকে বিদায় জানিয়ে ফোনটা কেটে দিলেন। অদ্রিকে চুপচাপ দেখে নিজের কাছে ডাকলেন। অদ্রি এসে বসলো তার পাশে। শায়লা চিন্তিত গলায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? চোখ মুখ এরকম শুকনো লাগছে কেন? অদ্রি ভড়কে গেল। আমতা আমতা করে বলল, কিছু হয়নি তো। শায়লা কড়া সুরে বলল, মিথ্যে বলিস না, তোর চোখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। বললাম তো আন্টি, কিছু হয়নি। শায়লা চোখ ছোট ছোট করে বলল, ধ্রুব কিছু বলেছে? আমাকে বল। অদ্রি প্রায় সঙ্গে সঙ্গেই মাথা নাড়িয়ে বলল, না না, উনি কি বলবেন, কিছুই বলেননি। আমার কিছুই হয়নি, তুমি অহেতুক ব্যস্ত হচ্ছ। শায়লা দীর্ঘশ্বাস ফেললেন। আমি তোকে যতটুকু চিনেছি খুব ভালোভাবেই বলতে পারি তুই আমাকে কিছুই বলবি না, তাই জোর করব না। যাই হোক, কাল সকালেই আমরা বেরিয়ে পড়ব। তোরা দুজন সব কিছু নিয়েছিস কিনা দেখে নিস মা। আমার গুণধর পুত্রের আবার গ্রামীণ পরিবেশে অ্যালার্জি। অদ্রি অবাক হয়ে বলল, অ্যালার্জি মানে? শায়লা আলতো হাসলেন। গেলেই দেখবি সব কিছু নিয়ে চেঁচামেচি করে আমার মাথা খারাপ করে দেবে। এবার মনে হয় আমি একটু নিস্তার পাবো। অদ্রি জিজ্ঞাসা করলো, কেন? তুই আছিস তো। অদ্রি হাসার চেষ্টা করলো। ধ্রুবর গোছগাছ এখনো হয়নি, সেটা আর জানালো না শায়লাকে, কিন্তু বিষয়টা নিজের মাথায় রাখলো। অদ্রি প্রচণ্ড দোটানা নিয়ে হাত দিল ধ্রুবর কাবার্ডে। সেদিন তো ধ্রুব ওকে অনুমতি দিয়েই ছিল। আর তার চেয়ে বড় কথা, অদ্রি
ধ্রুবকে ওর কাজে সাহায্য করছে। এরপর প্রায় সব জামাকাপড় বের করলো, সাথে ওর প্রয়োজনীয় জিনিসপত্র বের করে বিছানায় সাজিয়ে রাখলো। কিন্তু কোনটা নেবে বা কি কি নেওয়া উচিত সেটা বুঝতে পারলো না। অদ্রি মনে করার চেষ্টা করলো ধ্রুবকে এসে কি কি ব্যবহার করতে দেখেছে, কিন্তু ঠিকঠাক কিছুই মনে পড়ল না। অদ্রি অবাক হয়ে ভাবলো সে কোনোদিনই ধ্রুবর এরকম ছোটখাটো ব্যাপার গুরুত্ব দেখেনি। অদ্রির সামনে যা পেল তাই লাগেজে গুছিয়ে নিল সুন্দর করে। ওর হার মানতে নারাজ। সে ধ্রুবকে দেখিয়ে দেবে অদ্রি শুধু আশা করে না, দিতেও জানে। ধ্রুব যখন জানলো অদ্রি ওর সমস্ত গোছগাছ করে রেখেছে, বিস্ময়ের চূড়ান্ত সীমানায় পৌঁছে গেল। এই প্রথম অদ্রি ওর জন্যে কিছু করেছে ভাবতে ধ্রুবর মন এতটাই শান্ত হয়ে গেল যে ও নিজে আর চেক করে দেখার প্রয়োজন অনুভব করলো না অদ্রি ওর জন্যে কি কি নিয়েছে। ধ্রুব অন্যরকম দৃষ্টিতে অদ্রিকে পরখ করছিল। ওর চাহনির ধরন দেখে অদ্রির এবার খানিকটা লজ্জায় পড়ে যায়। ব্যালকনি থেকে শুকনো জামা কাপড় ভাঁজ করছিল, কিন্তু ধ্রুব অন্তর্ভেদী দৃষ্টির জন্য কোনো কিছুই ঠিক মতো হচ্ছিল না। এক পর্যায়ে ধ্রুব জিজ্ঞাসা করেই ফেলল, থ্যাঙ্কস, বাট কেন করলে আমার কাজ? অদ্রি যেন জানতো এমন একটা প্রশ্নের সম্মুখীন সে হবে। আগে থেকে এই প্রশ্নের উত্তর তৈরি করে রেখেছিল। বিরস মুখে বলল, আন্টি বলেছিল। ধ্রুব ভ্রুকুটি পড়ল। আর ইউ টেলিং দ্য ট্রুথ? মা বললো আর তুমি করে ফেললে? বিবাহিত জীবনে তুমি কফি এনে দেওয়া ছাড়া আমার জন্য আর কিছুই করনি। আর আজ মায়ের কথা সোজা কাবার্ড খুলে জামা কাপড় গুছিয়ে ফেললে। অদ্রি ভড়কে যাওয়ার গলায় বলল। কেন, আপনি কি বিশ্বাস করতে পারছেন না? ধ্রুব তীক্ষ্ণ গলায় বলল, অবভিয়াসলি নট। তুমি মিথ্যে বলতে পারো না, বাট চেষ্টা করো না। অদ্রি বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। ছেলেটা বুঝে গেল নাকি? ওর প্রচন্ড লজ্জা অনুভূত হলো, কান রক্তিম হয়ে উঠল। ধ্রুব এক পা দুপা করে ওর সামনে এসে দাঁড়ায়। অদ্রি হতবিহ্বল হয়ে সরে দাঁড়ায়। ধ্রুব খানিকটা নিচু হয়ে ওর এলোমেলো চুল কানের পাশে গুজে দেয়। আদ্র খানিকটা কেঁপে উঠে চোখ তুলে তাকায়। ধ্রুবর ঠোঁটে বাঁকা হাসি। খুব ধীর স্বরে অদ্রির কানের কাছে এসে দরাজ কণ্ঠে বলে, অদ্রি তুমি ধরা পড়ে গেছো। অদ্রির গলা শুকিয়ে গেল। ইচ্ছে করলো কোথাও গিয়ে লুকিয়ে পড়তে। মানুষটা এভাবে ওর মিথ্যেটা বুঝে গেল। অদ্রির হৃদয়ে বেসামাল এক অনুভূতির জাগরণ ঘটে। চোখ দুটো বুজে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। ধ্বংসাত্মক অনুভূতি ওর হৃদয়কে তোলপা সৃষ্টি করে। ধ্রুব অনিমেষ চেয়ে থেকে চুপচাপ ওর কপালে একটা চুমুক খেয়ে দ্রুত সরে যায়। অদ্রি কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে, কোনো বাক্য ব্যয় করতে পারে না। তবে অন্য সময় রিকোয়েস্ট করে ফেলার অদ্রির কিছুতেই আজ ধ্রুবর চোখে চোখ রাখার সাহস হয় না। সে তো ধ্রুবর কাছে ধরা পড়তে চায়নি এত শীঘ্রই। অন্য সময় রিয়াক্ট করে ফেলা অদ্রির কিছুতে আজ ধ্রুবর চোখে চোখ রাখার সাহস হয় না। সে তো ধ্রুবর কাছে ধরা পড়তে চায়নি এত শীঘ্রই। অদ্রির হৃদস্পন্দনও এবার তার সাথে শত্রুতা শুরু করে, দ্রুত গতিতে ছুটতে শুরু করে। বাকি সময়টা অন্য কারোর সাথে কথা বলতে পারে না। ধ্রুবর সামনে যেতেও খানিকটা অস্বস্তি হয় ওর। পরদিন এই বৃষ্টি, এই রোদ, কখন যে ওয়েদারের মন ভালো হবে তা কেবল সেই জানে। কিচিরমিচির করা পাখির দল জানান দিচ্ছে বেলা হয়ে এসেছে। সেই কখন বাড়ির সকলে ব্যস্ত নিজেদের কাজে গোছগাছে। নাজমুল সাহেব ছেলে রাদিফকে নিয়ে নিজেদের গ্রামে রওনা হলেন। রুকসাত জাহান ছেলের কাণ্ডে মুখ ভার করে রইলেন সর্বক্ষণ। এভাবে চললে তার দেশ থেকে পুত্রবধূ নেওয়ার আশা মাটি হয়ে যাবে। তাই ফ্লোরা মাকে বোঝানোর চেষ্টা করছে। এদিকে মেজ শ্যালকের মেয়ে আদিবার বিয়ে বলে কথা। আশফাক সাহেবের খুব ইচ্ছে ছিল সকলের সাথে যাওয়ার, কিন্তু অফিসের কাজের চাপে তিনি যেতে পারছেন না। একেবারে বিয়ের দিন যাবেন, সেজন্য শায়লা রাতের খাবারটা রান্না করে দিয়ে যাচ্ছেন। কেননা বাড়ির সবাই বেড়াতে যাবে শুনে জরিনাও সেই সুযোগে শায়লার থেকে ছুটি নিয়ে নিজের গ্রামের বাড়িতে বেড়াতে চলে গেছে। অদ্রি হাতে হাতে শায়লাকে সাহায্য করে দিচ্ছে। ফাঁকা বাড়িতে আশফাক সাহেবের খাবার দাবারের বেশ অসুবিধা হবে এই ভেবে তিনি ভীষণ চিন্তিত। এদিকে রাত থেকে ধ্রুবর হালকা জ্বর। আবহাওয়া পরিবর্তনের এই সময়টাতে প্রায় সবারই কম বেশি জ্বর, সর্দি কাশি হয়। তবে ধ্রুব নিজের অসুস্থতার কথা কাউকে জানালো না, কারণ শায়লা অহেতুক ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তাছাড়া গ্রামে বেড়াতে যাওয়ার আনন্দে ভাটা পড়বে তার। স্বামী সন্তানের অসুস্থতা নিয়ে শায়লা আবার একটু সেন্সিটিভ। ক থেকে খ হওয়ার আগে নিজের বিপি লো করে বসে থাকেন। তাই মাকে অকারণে চিন্তিত করতে চায় না ধ্রুব। সেজন্য প্যারাসিটামল খেয়ে নিচে নেমে আসে। তবে খেতে বসে ছেলের চোখ মুখ রক্তিম হয়ে আছে দেখে শায়লা বারবার উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন ওর কি হয়েছে। কিন্তু ধ্রুব সন্তর্পণে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে শায়লা নিজের হাত এগিয়ে ওর কপাল চেক করতে গেলে ধ্রুব দ্রুত সরে যায়। হাসি হাসি মুখে জানায় কাল রাতে ভালো ঘুম না হয় ওকে ক্লান্ত দেখাচ্ছে। শায়লা তবুও বিশ্বাস করতে পারলেন না, বারবার ওকে সন্দেহী চোখে দেখতে থাকে।
বিকালে রওনা হবে ওরা। এর মধ্যে যদি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায় তাহলে যাওয়া ক্যান্সেল। সব প্ল্যান ঠিকঠাক করে এখন যদি না যাওয়া হয় তাহলে ব্যাপারটা কেমন দেখায়। সেই জন্য ধ্রুব বহু কষ্টে মাকে আশ্বস্ত করলো যে ওর তেমন কিছুই হয়নি। মা ছেলের কাণ্ড দেখে রুকসাত জাহান ফ্লোরা মজা নিচ্ছিল বসে। এদিকে অদ্রি বিমোহিত হয়ে পড়ছিল ভেতর ভেতর। মায়ের ভালোবাসা থেকে এত দ্রুত বঞ্চিত হবে কখনো ভাবেনি। একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের সাথে নিজের প্রিয় মুহূর্তগুলো ভাবতে থাকে অদ্রি। বহুদিন তোর শরীর খারাপ হয় না, হলে কে আগলে রাখবে ওকে? অদ্রি মনে মনে স্বস্তি ফেলে। এখন অবশ্য শায়লা আছে। সব মন খারাপ ঝেড়ে ফেললেও আবারও মনের ভিতর সন্দেহ দানা বাঁধে ধ্রুবর আচরণ দেখে। চোখ মুখ অন্যরকম কিছু একটা হয়েছে ধ্রুবর। অদ্রি তা আন্দাজ করতে পারে। ঘরে এসে ওকে দেখতে পায় না। পরে ব্যালকনিতে গিয়ে দেখে রকিং চেয়ারে বসে রয়েছে ধ্রুব। রোদ্দুর এসে পড়েছে ওর মুখে। অদ্রি ধীর পায়ে ওর কাছে এগিয়ে যায়। দোটানা নিয়ে জিজ্ঞাসা করে, আপনার কি শরীর খারাপ? ধ্রুব সচকিত চোখে তাকায় বলে। না। অদ্রি ব্যতিব্যস্ত কণ্ঠে বলে, কিন্তু আমার তো মনে হচ্ছে আপনি সুস্থ বোধ করছেন না। কিছু হলে বলুন আমায়। ধ্রুব নির্লিপ্ত কণ্ঠে বলল, কিছুই হয়নি, শুধু শুধু চিন্তা করছো। অদ্রি ভ্রুকুচকে কিয়ৎক্ষণ তাকিয়ে থাকে। এরপর আচমকায় ধ্রুবর কপালে হাত দেয়। খুব বেশি না, তবে হালকা গরম অনুভূত হয়। ও রাগী গলায় বলে ওঠে, আপনার তো কপাল গরম হয়ে আছে, মিথ্যে কেন বললেন? ধ্রুব প্রস্তুত ছিল না, ভাবেনি অদ্রি বুঝে যাবে। তবে অদ্রি জানলে সেটা মার কান অব্দি পৌঁছে যাবে ভেবে সে এবার গাম্ভীর্যতা নিয়ে কড়া সুরেই বলল, শোনো, আমার কিছুই হয়নি। নিজের চিন্তা করো, ফু দিলে তো হাওয়া হয়ে যাবে। বাট আই এম এ স্ট্রং পারসন। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ অ্যাক্টিভ। আর কপাল গরম হওয়ার যে ব্যাপারটা, অনেকক্ষণ রোদে বসে আছি, সেজন্য গরম লাগছে। গোয়েন্দাগিরি না করে জিনিসপত্র দেখে শুনে তৈরি হয়ে নাও। এভাবে কটাক্ষ করায় অদ্রি রেগে গেল। চিন্তা হচ্ছিল বলেই তো সে ধ্রুবকে জিজ্ঞাসা করেছে। কিন্তু এখন মনে হচ্ছে না জিজ্ঞেস করাটাই বেটার ছিল। রাগ নিয়ে বলল, নিজেকে খুব শক্তিশালী মনে করেন তাই না? ঠিক তাই, তুমিও কম নও। নিজেকে নিয়ে খুব বেশি অহংকার তোমার। আচ্ছা, হঠাৎ আমার ভালো মন্দের খোঁজ নিচ্ছ যে, ব্যাপারটা কি? ধ্রুব কুটিল চোখে হাসলো। অদ্রির রাগে গা জ্বলে গেল। ইচ্ছে করলো ওকে আচ্ছা মতো কথা শুনিয়ে দিতে, কিন্তু ওর সাথে অযথা তর্কে জড়ানোর ইচ্ছা হলো না। সেজন্য ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, ফর্মালিটি করেছিলাম শুধুমাত্র। আফটার অল আপনার ঘরে ভাড়া থাকছি। খোঁচা শুনে ধ্রুবর কপালে ভাঁজ পড়ল। রাগে চোয়াল শক্ত হয়ে এলো। ও চেয়ার থেকে উঠে পড়ল, সোজা অদ্রির মুখোমুখি এসে দাঁড়ালো। খুব ধ্রুব হিংস্রাত্মক শীতল কণ্ঠে বলল, ঘর ভাড়া মাই ফুড। আমি চেয়েছি তোমার কাছে। নেক্সট মান্থ থেকে কিভাবে ভাড়া দেয় দেখবো আমি। আর তোমার টাকা কেস হয়, তুমি ছাড়া অন্য কেউ না। অদ্রি ও শেষ কথার মানে বুঝল না, তবে রাগান্বিত ধ্রুবকে কিছু জিজ্ঞাসা করার সুযোগ পেল না সে। তার আগে ধ্রুব হনহন করে চলে গেল। তবে ওকে রাখতে দেখে অদ্রি বেশ ফুরফুরে মেজাজ নিয়ে শাওয়ার নিতে চলে গেল। পূর্ব আকাশ রক্তিম হয়ে আছে। হঠাৎ তাকালে মনে হবে আগুন ধরে আছে। ঝলমল করছে প্রকৃতি। কালচে পিচঢালা রাস্তায় ৬০ মাইল গতিতে চলছে গাড়িটি। পৌঁছাতে আরও কয়েক ঘন্টা। ধ্রুব ছাড়া বাকি সবাই বেশ কতক্ষণ গল্প মজা করলো। এভাবে একসময় রুকসাত জাহানের চোখে নেমে এলো ঘুম। তার দেখা দেখি শায়লার চোখেও যে লেগে গেল টের পেল না কেউ। তবে তাদের সাথে বসা ফ্লোরা নেটফ্লিক্সে সিরিজ দেখায় মগ্ন। গাড়ির মিউজিক সিস্টেমে মৃদু স্বরে বারবার একটাই লাইন বাজছে, ক্যান উই অলওয়েজ বি দিস ক্লোজ ফর এভার অ্যান্ড এভার। ড্রাইভিং সিটে বসে একমনে ড্রাইভ করছে ধ্রুব। পাশে বসা তার বুক ব্যথার অন্যতম কারণ অদ্রি। সে কখন থেকে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে। দৃষ্টি বহুদূরের মাঠঘাট, বিলে ভেসে ওঠা শাপলার দিকে। কাঁধ অব্দি লম্বা চুলগুলো বাতাসে তীব্রভাবে ওড়াউড়ি করছে। কমলা রোদ্দুর কাচের জানালা ভেদ করে ওর মুখ পড়ছে। ধ্রুব আর চোখে লুকিং গ্লাসে ওকে দেখল। ওর এই প্রথম মনে হলো অদ্রির চুলগুলো লম্বা হলে খুব মানাতো ওকে। ৩ ফুট দূর থেকে ধ্রুব লম্বা চুলের সুঘ্রাণে মাতাল হয়ে যেত। কিন্তু চুল লম্বা না হওয়ায় দূর থেকে ঠিকমতো সেই ঘ্রাণে মাতাল হতে ব্যর্থ হচ্ছে সে। মেয়েটা ওকে কিছুতেই বোঝে না, কিন্তু বেশিক্ষণ ওর উপর রেগে থাকতেও পারে না ও। এই যে ধ্রুব তো মনে মনে এক্সপেক্ট করছে অদ্রি ওর দিকে তাকাক, দেখুক ওকে কত হ্যান্ডসাম লাগছে, মুগ্ধ হোক ওকে দেখে। কিন্তু না, মেয়েটা সে কখন থেকে বাইরে দৃষ্টি মেলে বসে আছে। এদিকে দূরের প্রকৃতি দেখতে ভীষণ উপভোগ করছিল অদ্রি। তবে ওর নিজের প্রতি একটা কারণে শুধু রাগ হচ্ছে। ভালোবাসা অনুভূতি থেকে এতটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করা সত্ত্বেও কেন কাল ধ্রুবর ব্যবহারে মিলিয়ে গিয়েছিল, কেন হার মানছিল সেই সময়টার কাছে। এসব হাজারো ভাবনা নিয়ে অদ্রি যখন নড়ে চড়ে বসলো, তখনই আচমকা লুকিং গ্লাসে চোখ পড়তে দেখলো ধ্রুব চোয়াল শক্ত করে ওর দিকে আর চোখে তাকাচ্ছে বারবার।
অদ্রি দেখে ফেলতেই ধ্রুব এমন একটা ভাব করলো যেন সে কিছুই করেনি। অদ্রি ভ্রু কুচকালো, খানিকক্ষণ চুপ থেকে এরপর বলল, আপনি ড্রাইভ না করে এই দিক ওদিক লক্ষ্য করছেন কেন? ধ্রুব না শোনার ভান করে বলল। আমাকে বলছো? অদ্রি তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল। ড্রাইভ করছে কে? ড্রাইভারটা কে? ধ্রুব রোবটের ন্যায় উত্তর দিল। আমি? তাহলে আপনি বারবার লুকিয়ে লুকিয়ে আমায় দেখছেন কেন? ধ্রুব এবার সরু দৃষ্টিতে তাকালো। কোথায়? অদ্রি হতাশ গলায় বলল, ভান করবেন না একদম। আপনার সাথে বসাটাই আমার ভুল হয়েছিল। আমি তো জানতাম আপনার স্বভাব। ধ্রুব ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, এত হাইপার হাওয়াতে কিছুই হয়নি। তুমি কি ভাবছো আমি তোমাকে দেখেছি? নো, নেভার। অদ্রি এবার সন্দেহ নিয়ে বলল, কখন যে অ্যাক্সিডেন্ট ঘটান কে জানে। এই আপনার ড্রাইভিং লাইসেন্স আছে তো? এমনিতেই শরীরটাতে জ্বর, গ্রামে বেড়াতে যাচ্ছে বলে মন মেজাজও ভীষণ খারাপ। তার উপর অদ্রির কঠোর ব্যবহার ধ্রুবকে ভীষণ রাগিয়ে দেয়। এবার জোরালো কণ্ঠে বলে ওঠে, ড্রাইভ শেখানোর টিচার পর্যন্ত আমাকে প্রশংসা করেছে, আমার ড্রাইভিংয়ে মুগ্ধ হয়েছে, আর তুমি আমার লাইসেন্স নিয়ে প্রশ্ন তুলছো? হাউ ডেয়ার ইউ! অদ্রি এই বিপরীতে কিছু বলতে যাবে তার আগে এবার ফ্লোরার কাঁদো কাঁদো স্বর শোনা যায় পেছন থেকে। ধ্রুব আর অদ্রির কথোপকথন দেখে বলে ওঠে, তোমরা এত ঝগড়া করছো কেন? আমি একটা হার্ট ব্রেকিং মোমেন্ট দেখছি। তোমরা প্লিজ ঝগড়া বন্ধ করো। আমার ভীষণ কান্না পাচ্ছে। ফ্লোরার কথাগুলো বেশ কিউট লাগছে। অদ্রি চুপ করে গেল। হার্ট ব্রেকিং মোমেন্ট উপভোগ করতে দিল ফ্লোরাকে। আর অদ্রিকে কিছু বলতে না দেখে ধ্রুব সবকিছু মনে চেপে রেখেই ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। ওর কাছে আপাতত এই কাজটাই ইম্পর্টেন্ট, কারণ মানতে না চাইলেও সত্যি যে একটু অমনোযোগী হলেই যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। অদ্রি ওপর মুগ্ধ হয়ে বা ক্ষেপে গিয়ে তার নিজের ড্রাইভিং স্কিল নিয়ে কারো কাছে প্রশ্নবিদ্ধ বা কটাক্ষের শিকার হতে পারবে না। গ্রামে পৌঁছাতে মাগরিবের আজান পড়ে যায়। সচরাচর গ্রামের সরু রাস্তায় গাড়ি দেখা যায় না বলেই রাস্তায় দাঁড়িয়ে কিছু লোক দেখার চেষ্টা করলো কে বা কারা এসেছে। ছোট ছোট বাচ্চারা গাড়ির পিছু পিছু দৌড়াতে লাগলো। অবশেষে খানবাড়ির সামনে এসে গাড়ি থামালো ক্লান্ত ধ্রুব। গেটের সামনে বাড়ির সব সদস্যরা অপেক্ষা করছে ওদের জন্য। সকলে এই গাড়ি থেকে নামে। হই হুল্লোড়ে পরিবেশ মাতোয়ারা। নতুন বউকে দেখার জন্য সবাই অস্থির হয়ে আছে। সকলেই অদ্রির প্রশংসা করছে। সেসব শুনে অদ্রি খানিকটা লজ্জায় পড়ে যায়। শায়লা অদ্রিকে নিয়ে বাড়ির উঠানে পা রাখতে গেলেই তার বড় ভাবি আটকে দেয়। বরণ ডালা সাজিয়ে নিয়ে আসে। এরপর ধ্রুবকেও ডেকে এনে অদ্রির পাশে দাঁড় করিয়ে দুজনকে বরণ করে নেয়। এত এত মানুষের কোলাহল ধ্রুবর মনে বিরক্তি সৃষ্টি করে। তার উপর আবার এসব নিয়ম নীতি যেগুলো ও সহ্যই করতে পারে না। ধ্রুব রাগ নিয়ে মায়ের দিকে তাকায়। শায়লা ইশারায় চুপ থাকতে বলে। এদিকে বাড়ি ভর্তি এত মানুষ দেখে অদ্রি অবাক হয়ে যায়। ও ভীষণ অস্বস্তি অনুভব করে। প্রতিবেশী আত্মীয় স্বজনদের ভিড় থেকে মহিলারা বেশ গল্পগুজব শুরু করে নতুন বউকে নিয়ে। এর মধ্যে কয়েকজন ঠাট্টা করে বলেই ফেলে, খুশির খবরটা কবে শুনে বেগো নতুন বউ? তোমাকে নানি তো তার নাতির আলোকিত ঘর দেখতে চাইতেছে। অদ্রি অস্বস্তিতে পড়ে যায়। বোকার মতন চেয়ে থাকে, কথার মানে বুঝতে পারে না। ধ্রুব এসব ঠাট্টা শুনে রেগে যায়। এটা বাড়িতে পা রাখার আগে টিপিক্যাল ফালতু কথাবার্তা শুরু করে দিয়েছে। ও রাগী গলায় বলে ওঠে, আপনাদের ঘর আলোকিত হয়েছে তো, তাতেই চলবে। আমার বউ কখন আমার ঘর আলোকিত করবে সেসব আমি বুঝবো, আপনাদের ভাবতে হবে না। শায়লা ছেলের অধ্যত্বপূর্ণ লাগামহীন কথাবার্তা শুনে ধমকে ছেলেকে থামিয়ে দেয়। আর সব মহিলারা ধ্রুবর সমালোচনা শুরু করে। বিদেশে বড় হয়ে এমন বেয়াদব হয়েছে বলতে থাকে ধ্রুবকে। এর মধ্যে আদিবার বিয়ে খেতে আসা অনেক আত্মীয়রাও ছিল, তবে ধ্রুব সেসব কথায় পাত্তা দেয় না। গ্রামের অধিকাংশ মুরব্বী গোছের মানুষের কাছে উচিত কথা মানেই বেয়াদবি কথাবার্তা। অদ্রি আর ফ্লোরা একে অপরের হাত জড়িয়ে শুধু সকলের বিবাদ দেখতে থাকে। বাড়ির কর্তা আইয়ুব আলী তার ছোট দুই ভাই নিয়ে মসজিদে গিয়েছিলেন নামাজ পড়তে। পড়া শেষ করতেই তার ভৃত্য মতি এসে খবর দেয় নতুন বউ নিয়ে শায়লারা ফুপুরা এসেছেন। খবর পেয়ে দেরি করলেন না তিনি। ছোট ভাইদের নিয়ে প্রায় সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হলেন তিনি। মতিকে পাঠালেন বাজারে। বোনের পরিবারকে বহুদিন পর দেখার আনন্দে তিনি বাড়িতে পা রাখতেই দেখলেন আশেপাশের কয়েক বাড়ির প্রতিবেশীরা ভিড় জমিয়েছে উঠানে। বউ দেখতে এসেছেন তারা। আইয়ুব আলীর কপালে ভাঁজ পড়ল। তিনি হাঁক ডাক দিতেই মহিলারা যে যার মতো সরে পড়ল। কখন আবার কাকে ধমকে ওঠেন সেই ভয়ে কেউ আর দাঁড়িয়ে থাকার সাহস পেল না। ভাইদের দেখে শায়লা প্রায় ছুটেই গেল। অভিমান অভিযোগ নিয়ে কথাবার্তায় মেতে উঠল। ধ্রুব এগিয়ে গেল আইয়ুব আলীর দিকে। তিনি ভাগ্নেকে দেখে সহর্ষে এগিয়ে এসে বুকে টেনে নিলেন, বললেন, এতদিনে আসার সময় হইল। বিয়ের
পরে তো বেটা আগের চেয়ে লম্বা হয়ে গিয়েছে। ধ্রুবর বিরক্তি ভাব কাটলো, হেসে ফেললো কথা শুনে। আইয়ুব আলী সবসময় এ ধরনের কথাবার্তা বলতেই থাকে। ধ্রুব হেসে বলল, কিন্তু তুমি তো আগের মতোই আসো দেখছি, এখনো খ্যাক খ্যাক করে স্বভাবটা পাল্টাওনি। আইয়ুব আলী গর্ব করে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।